হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা কোয়েশ্চেন ব্যাংক সলভ লেকচারে স্বাগত। তো ভাই রিসেন্টলি আমাদের ঢাকা ভার্সিটিতে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। সো সেই পরীক্ষার আমরা মেইনলি কেমিস্ট্রি পার্টটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সো আমি যদি ওভারঅল একটা ডিসকাশন করি যে প্রশ্নটা কেমন হয়েছে। প্রশ্নটা একদম টিপিক্যাল হয়েছে, হ্যাঁ, একদম টিপিক্যাল হয়েছে। ঢাকা ভার্সিটিতে যেরকম প্রশ্ন হয়ে থাকে প্রচলিত ভাবে সেরকম প্রশ্নই হয়েছে। ওকে, তো আমরা একটা একটা করে এখানে সলভ দেখে ফেলার চেষ্টা করি। চলো, প্রথমে কি বলছে দেখো, হাইড্রোজেন অণু দেওয়া আছে, এটার হচ্ছে HNH বন্ধন কোনটা জানতে চাওয়া হয়েছে। এখন হাইড্রোজেন অণু সংকেত কি বলতো, NH2 বন্ড NH2, তাই না? এই যে নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড থাকবে এবং দুটো হাইড্রোজেন থাকবে। ওকে, এরকম বিষয়টা। তাহলে বুঝতেই পারতেছি, বলতো আমাকে বলতে পারবে এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি হবে? দেখো কোনো পাই বন্ধন নাই, তার মানে এটা কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হবে। হ্যাঁ, sp3 সংকরণ। আচ্ছা, তো sp3 হলে আমাদের বন্ড অ্যাঙ্গেল কত হয়? 109.5 ডিগ্রি হওয়া উচিত ছিল, বাট আমরা জানি এখানে নাইট্রোজেনের মাথায় কি আছে, লোন পেয়ার আছে না, তাই না? রাইট, ওর ভ্যালেন্স ইলেকট্রন তো 5টা, 3টা হাত আমি ইউজ করে ফেলছি, তাহলে আরো 2টা বাকি থাকলো। তাহলে এই হচ্ছে আমাদের সেই লোন পেয়ারটা, তাই না? লোন পেয়ারের জন্য কিন্তু আমাদের কি হয়ে যায়, বন্ধন কোণের মানটা কমে যায়, রাইট? এই লোন পেয়ার কি করবে, VSEPR থিওরি মতে এই বন্ড পেয়ারকে হচ্ছে অনেক বেশি বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে এখানে বন্ধন কোণটা কমে যায়। কমে কত হয়ে যায় বলতো, 107 ডিগ্রি। হ্যাঁ, তুমি চিন্তা করো নাইট্রোজেনের জন্য কিন্তু 2.5 ডিগ্রি করে কমে, সবার জন্য না, শুধুমাত্র নাইট্রোজেনের জন্য। কথাটা ঠিক আছে? ওকে, তাহলে এখানে উত্তর কি হবে, 107। বুঝতে পারলাম। চলো আমরা আগাই। কি বলছে, কোন যৌগটা এখানে টটোমারিজম দেখায়, তাই না? সো টটোমারিজম কি ছিল বলতো, টটোমারিজমের অপর নাম ছিল হচ্ছে কিটো ইনল সমানুতা, রাইট? কিটো ইনল সমানুতা, রাইট? অর্থাৎ দেখো, আমি যদি কিটো যৌগ পাই, মানে CO গ্রুপ আছে এমন একটা যৌগ পাই, সেটা কিন্তু টটোমারিজম দেখাইতে পারে। ওকে, দেখো তো এখানে এরকম কে আছে, এখানে শুধুমাত্র এরকম একটা অপশনে আছে, বাকি কারোর মধ্যে কিন্তু এই গ্রুপটা নাই। হ্যাঁ, অবশ্যই এখানে হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপ থাকতে হবে, অন্য গ্রুপ থাকলে কিন্তু কাজ হবে না। শুধুমাত্র মনে করি কিটোনেই হইতে হবে, আসলে বিষয়টা এরকম না। কিটো মানে কিন্তু অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে। হ্যাঁ, যাই হোক, CO গ্রুপটা থাকতে হবে, বেসিক কথা এটাই। তাহলে এখানে আমরা যেহেতু এক্সক্লুশন করে ফেললাম, উত্তর এটাই হবে। তাও আমি তোমাদের দেখাই দিই জিনিসটা কিভাবে হয়। সামনে পরীক্ষা কাজে লাগবে। CH3 CO CH3, তাই না? খেয়াল করে দেখো, এই যে যৌগটা এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাবে। কিভাবে ভাঙবে বলতো, তাহলে দেখার চেষ্টা করি এটা কিভাবে ভাঙে। দেখো, এই যে আমাদের যে কার্যকরী মূলক, হ্যাঁ, ওর সাথে কার্বনটা হচ্ছে আলফা কার্বন, সেখান থেকে একটা হাইড্রোজেন আসে অক্সিজেনের কাছে। অক্সিজেন কি করবে, একটা হাত এখানে ইউজ করে ফেলবে, রাইট? তাহলে কার্বনের একটা হাত খালি হলো, সে একটা হাত আসে এখানে। তার মানে যৌগটা দেখতে কিরকম হয়ে যায়, এই গ্রুপে কোনো পরিবর্তন হয় না। কার্বনের একটা হাত খালি হলো, সেটা হাইড্রোজেনকে ধরবে, আর এখানে কার্বনের ডাবল বন্ড হয়ে গেল, তাই না? এই হচ্ছে আমাদের সেই ইনল যৌগ, তাই তো? প্রোপিন টু অল, এটা হচ্ছে আমাদের সেই কিটো যৌগ, এটার নাম কি, প্রোপানন, তাই না? আর এটা হচ্ছে সেই প্রোপিন টু অল। বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার। চলো আগাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে একটু পরে দেখার চেষ্টা করি। একই তাপমাত্রা চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, তাই না? আচ্ছা দেখো, এখানে কিন্তু একই তাপমাত্রা এবং একই চাপ বলছে, এসটিপির কথা কিন্তু বলে নাই। যাই হোক, সমস্যা নেই, এসটিপি দিয়ে কিন্তু মিলালেও চলবে। বাট এখানে আমরা কি করবো, মোল সংখ্যার একটা ফর্মুলা দেখার চেষ্টা করব। দেখো তো, মোল সংখ্যা ইকুয়াল টু কি জানি, মোল সংখ্যা ইকুয়াল টু W/M, which is equal to PV/RT, রাইট? PV/RT। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, কোন কোন রাশি এখানে কনস্ট্যান্ট। 1 গ্রাম বলে দিয়েছে, তাহলে W মানটা এখানে কনস্ট্যান্ট, তাই না? একই তাপমাত্রা এবং চাপ বলছে, তাহলে তাপমাত্রাও কনস্ট্যান্ট, চাপও কিন্তু কনস্ট্যান্ট। আর মোলার গ্যাস রূপক, এটাও কনস্ট্যান্ট। তাই থাকলো কি এখানে, V থাকলো আর M থাকলো। দেখো তো এই সম্পর্ক কিরকম আসছে, ব্যস্তানুপাতিক আসছে না? অর্থাৎ আমি শুধুমাত্র এখানে মোলার ভরটাকে দেখবো, ঠিক আছে? মোলার ভর কম আসলে আয়তন বেশি, বেশি আসলে আয়তন কম। নাইট্রোজেন 7 দুগুণে 14, 14 দুগুণে 28। অক্সিজেন 16 দুগুণে কত হয়, 32। অ্যামোনিয়া 17, হ্যাঁ, আর আর্গন কত, 40। এরকমই তো বিষয়টা। তাহলে বুঝতেই পারতেছি আমাদের এখানে কি হবে, যার মোলার ভর বলছে কি, সরি দেখো, আয়তন বলছে কার বেশি, তাহলে ভর লাগবে কি, কম। এখানে কার ভর কম, অ্যামোনিয়া, তাহলে উত্তর হচ্ছে অ্যামোনিয়া। ওকে, ক্লিয়ার? চলো আগাই। এখানে দেখো, এই রিঅ্যাকশনের মধ্যে কার্বনেট আয়নটা কি হিসেবে কাজ করে। ভালো 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 একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হচ্ছে কমনলি আমাদের ঢাবিতে আসে, খুব ভালো করে দেখো। এখন এখানে যে অ্যামোনিয়াম কার্বনেট, দেখো তো বিক্রিয়া হয়ে কি হয়ে গেছে, কার্বনেটটা মেইনলি কনভার্ট হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড এবং
পানিতে, তাই না? বুঝতে পারছি বিষয়টা? কার্বনেটটা মেইনলি কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে কনভার্ট হয়ে গেছে। এরকম কে হচ্ছে এরকম কার্বন ডাইঅক্সাইড পানিতে কনভার্ট হয় চিন্তা করো। আমাদের কি আছে ধাতব যে কার্বনেট গুলো আছে সেগুলো এরকম ভাবে হয় না, রাইট? দেখো একটু চিন্তা করে, যদি তাপ দেই, যদি তাপ দেই তাহলে কি হয় এখানে বলতো, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, রাইট? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, বুঝতে পারছো? আরো রিয়াকশন দেখে, ধরো আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম না, এটাকে আমি কি করলাম, HCl এর সাথে রিয়াকশন করাইলাম, তাহলে এখানে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে দেখো তো তুমি কি এখানে কমন কিছু পাচ্ছ কিনা? দেখো এখানেও কি আছে, কার্বন ডাইঅক্সাইড পানি আছে, এখানেও দেখো কার্বন ডাইঅক্সাইড পানি আছে, তাই না বিষয়টা? তাহলে এই যৌগের মধ্যে দেখো এই ক্যালসিয়াম কার্বনেটটা কি করছে বলতো, HCl কে প্রশমন করছে। তাহলে HCl এখানে কিন্তু একটা অ্যাসিড, অ্যাসিডকে কে প্রশমন করতে পারে? একটা ক্ষার, রাইট? তাহলে এখানে কার্বনেটটা যদি একটা ক্ষার হয়, এখানে কার্বনেটটা কি হবে? নিশ্চয় একটা ক্ষার হবে, নিশ্চয় একটা বেজ হবে, তাই না? নিশ্চয় একটা বেজ হবে। তাহলে উত্তর কি হবে বলতো, বেজ। তুমি বাকি অপশনগুলো এখানে ট্রাই করতে পারো, জারণ মান দিয়ে দেখতে পারো, ভাই সমস্যা নাই। তুমি এখানে চিন্তা করে দেখো, অ্যামোনিয়ার এখানে কত হয়, জারণ মান +1, 2 দিয়ে গুণ করলে হবে +2, অক্সিজেন হচ্ছে -2, 3 দিয়ে গুণ করলে হয় -6, তাহলে কার্বন হবে +4। এখানে দেখো কার্বনের কিন্তু +4, তার মানে জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া না। আর এখানে যুক্তি মতে কিন্তু আমরা ক্ষার দেখলামই, তাই না? উত্তর হচ্ছে অপশন ডি। চলো আগাই। নিচের কোন আয়নের ঘনমাত্রায় নিচের কোন আয়নিক ঘনমাত্রায় এই যে আমাদের যে তড়িৎ রাসায়নিক রিঅ্যাকশনটা দেওয়া আছে, এর সেলের বিভব প্রমাণ সেল থেকে বেশি হবে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা দেখার চেষ্টা করি অপশনগুলোর দিকে, তাই না? এখানে প্রমাণ যে কন্ডিশন, সেখানে প্রমাণ কন্ডিশনের মধ্যে কি কথা বলা হয় বলো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে রুম টেম্পারেচার, এটা কিন্তু এসটিপি না, আর কি 1 মোলার ঘনমাত্রা দ্রবণ, সেটা যেই হোক না কেন। তাহলে যেটা হচ্ছে 1 মোলার হবে সেটা আগে তুমি বাদ দিয়ে দাও, কারণ বলছি কি প্রমাণ থেকে বেশি হতে হবে, তাই না? এটা চেঞ্জ থাকতে হবে, 1 মোলার হলে তো চেঞ্জ হবে না। তুমি বাকিগুলোর দিকে তাকাবা। এবার তুমি আসো কোনটা তুমি সিলেক্ট করবা, তাই না? এখন তো অনেকগুলো অপশন আছে। দেখি আমি যদি এখানে রিঅ্যাকশনটা লিখি, হ্যাঁ আমি যদি এখানে ইনট সেলটা জিনিসটা লিখি, তাই না? রাইট? আচ্ছা, ইনট সেল তো হবে না, এখানে ই সেল হবে। ই সেল লিখলে কি আসবে, ইনট সেল মাইনাস, তুমি চিন্তা করে দেখো এখানে কি ছিল বলতো, RT/NF লন উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? উৎপাদ বাই বিক্রিয়ক। আচ্ছা দেখো, তাহলে এখানে উৎপাদ হচ্ছে আমাদের Fe2+, তাই না? এটার ঘনমাত্রা, আর বিক্রিয়ক হচ্ছে এখানে Fe3+। আর এখানে দেখো উৎপাদ কে বলতো, জিঙ্ক 2+, আর এখানে বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক, এটার ঘনমাত্রা আমরা 1 মোলার চিন্তা করি, যেহেতু সলিড এটা আমরা নিব না আর কি, হ্যাঁ 1 চিন্তা করবো আর কি। এখন সমস্যাটা হচ্ছে আমাদের এদের মাথা আসলে পাওয়ারটা কত বসবে সেটা তো আমি জানি না, তাই না? পাওয়ার বসানোর কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, পাওয়ার ছাড়া কিন্তু করা যাবে না। দেখি একটু রিঅ্যাকশন গুলা, এখানে দেখো জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক 2+ এ কনভার্ট হচ্ছে, তার মানে 2টা ইলেকট্রন এখানে কিন্তু চলে গেল, তাই না? 2টা ইলেকট্রন এখানে চলে গেল। আর এখানে কি হচ্ছে, Fe3+ থেকে Fe2+ হচ্ছে, Fe3+ থেকে Fe2+ হচ্ছে। তাহলে কতগুলো ইলেকট্রন নিল, একটা ইলেকট্রন, বাট এখানে তো 2টা ইলেকট্রন যাচ্ছিল। তাহলে তুমি কি করবা, এটাকে সুন্দর মতো 2 দিয়ে গুণ করে দিবা, তাই না? বিষয়টা এরকম না? তাহলে দেখো তো আমাদের ফেরাসের মাথায় আসলো 2 এবং ফেরিকের মাথায় আসলো 2। ওকে, আচ্ছা বলছে কি আমাদের মানটাকে বেশি আনতে হবে, মানটাকে কি করতে হবে, বেশি বানাইতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো আমাদের এই সেলটা কখন ইনট সেল থেকে বেশি হবে, যখন আমি এটার সাথে কোনো কিছুকে যোগ করতে পারবো, তাই না? বাট আছে তো বিয়োগ, তার মানে নিশ্চয়ই লনের ভিতরে মানটাকে 0 থেকে কমাইতে হবে, তাই না? কারণ লন যদি 0 পয়েন্ট সামথিং হয় সেটা নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাই না? তার মানে আমাদের প্রথম অবজারভেশনটা কি, এটার মানটা কিন্তু আমাকে কি করতে হবে, <<1 করতে হবে, তাই না? <1 করতে হবে। কিভাবে করা সম্ভব, উপরের মানগুলোকে যদি আমি ছোট রাখি, নিচের মানগুলোকে যদি আমি বড় বানায় ফেলি, তাহলে কিন্তু করা সম্ভব, তাই না? আচ্ছা দেখার চেষ্টা করি, ধরো আমি এখানে কি করলাম, জিঙ্কের মানটাকে 1.1 চিন্তা করলাম, তাই না? 1.1, তো উপরে যদি আমি 1.1 বসাই তাহলে মানটা বড় হয়ে যায় না? বড় হলে তো আমাদের কি হবে না, 1 থেকে বেশি হয়ে যাবে, তাই তো? ছোট হবে না, ছোট হলে তো আসলে মানটা কমে যায়। আবার আচ্ছা দেখো ফেরিক আয়ন 1.1, আমি যদি নিচে যদি 1.1 বসাই তাহলে 1.1 স্কোয়ার, নিশ্চয়ই একটা বড় সংখ্যা আসবে, তাই না? উপরে আসবে হচ্ছে ধরো 1 আর নিচে আসে 1 থেকে বড় সংখ্যা,
তাহলে ভাগ করে নিশ্চয়ই 0 পয়েন্ট সামথিং আসে, তাহলে কিন্তু পজিটিভ চিহ্ন হয়ে যাবে, তাই তো? এখানে নেগেটিভ চলে আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই উত্তর। বুঝতে পারছো? তুমি এটা দিয়ে ট্রাই করতে পারো। উপরে কিন্তু সেই 1.1 আসে, সেটা কিন্তু আমি নিতে পারবো না, 1 থেকে বড় চলে আসে, তাই না? তাই এখানে উত্তর কি হবে? ফেরিক আয়ন। তোমার কিন্তু বারবার অঙ্ক করে দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু ফেরিকটা এখানে নিচে আছে। তুমি যদি এখানে সমতাকরণটা না করতা তাও কিন্তু তুমি বুঝতে পারতা, তাই না? তাও কিন্তু বোঝা সম্ভব। এইটা যদি আমি বাড়ায় ফেলি তাহলে কি হয়ে যাবে বলতো? 1 থেকে ছোট মান চলে আসবে, লনের মানটা যদি 1 থেকে ছোট হয় নেগেটিভ চলে আসে, নেগেটিভ নেগেটিভে হয়ে যায় পজিটিভ, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা দেখাই দিলাম যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো, তোমার যাতে কোনো কনফিউশন না থাকে। সবকিছু যদি তুমি চেঞ্জ করতা, হ্যাঁ চিন্তা করে দেখো, সবার ঘনমাত্রা যদি আমি 1.1 বানাইতাম তখন কি হতো বলতো? 1.1 স্কোয়ার 1.1 স্কোয়ার কাটাকাটি যেত, শুধু এখানে 1.1 থাকতো, তখনও কিন্তু বাড়তো না, ওটা আরো কমে যেত। আচ্ছা থাক, আর না পেঁচাই, আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা দেখি পরে কি বলছে, যে নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মানে একটা মাত্র লোন পেয়ার আছে। একটা লোন পেয়ার মানে কি? এক জোড়া ইলেকট্রন আছে। আচ্ছা এটা একদম সহজভাবে আমরা চিন্তা করি। প্রথমে দেখো কার্বন, কার্বনের বাহিরে কতগুলো ইলেকট্রন আছে বলো? 4টা ইলেকট্রন, তাই না? প্রথম অপশনে দেখো আমাদের কি আছে? 3টা হাইড্রোজেন আছে। তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না? এই তো। হ্যাঁ আচ্ছা, ক্রস গুলো দিয়ে হাইড্রোজেন ইলেকট্রন আমি বুঝাচ্ছি। আর আমি কি করছি? এখানে প্লাস বানায় ফেলছি। তাহলে এখান থেকে আমি কি করলাম? ইলেকট্রনটাকে সরায় ফেললাম। হ্যাঁ, এই ইলেকট্রনটাকে আমি সরায় ফেললাম। বুঝতে পারছো? তাহলে বলো এখানে কি লোন পেয়ার থাকলো? না, এটা কিন্তু কোনো লোন পেয়ার থাকে না, তাহলে এটা লোন পেয়ার সংখ্যা হচ্ছে 0। আবার দেখো এখানে কি বলছে? আমি নেগেটিভ করছি, তাই না? নেগেটিভ করা মানে কি? আমাদের এখানে যেরকম ছিল, খেয়াল করে দেখো, আমাদের এখানে তো একটা ইলেকট্রন ছিলই, তাই না? আমি নেগেটিভ করতেছি মানে আরো একটা ইলেকট্রন যোগ করলাম, আর একটা ইলেকট্রন যোগ করলাম। তাহলে বলো আমার কাছে একটা লোন পেয়ার চলে আসলো না? এই যে এটাই হচ্ছে সেই লোন পেয়ার। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর হচ্ছে, যুক্তিমতে এটাই কিন্তু আমাদের কি হয়? অ্যান্সার হয়, তাই না? বুঝতে পারলাম। আচ্ছা আরো দেখি বাকিগুলো কি হয় কিনা। মাঝে মাঝে আমাদের একটু বাকি অপশন গুলো চেক করতে হয়। NH3 দেখি তো, NH3 এর মধ্যে কিরকম হয়? লুইস ডট স্ট্রাকচার। তোমরা কি স্ট্রাকচার গুলো আঁকতে পারো না? পারা উচিত। 2টা হাইড্রোজেন, ধরো এখানে আমাদের একটা হাইড্রোজেন আছে, ওকে, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, তাই না? আচ্ছা বলতে পারো ভাই একটা লোন পেয়ার আছে, তখন কি করব? বাট এখানে এই ধরো নেগেটিভ চার্জও আছে, তার মানে আমি কি করছি? বাইরে থেকে আরেকটা ইলেকট্রন এখানে যুক্ত করে দিছি। তাহলে বলো তো এখানে লোন পেয়ার কতগুলো হয়ে গেছে? 1টা 2টা, এখানে কিন্তু লোন পেয়ার হয়ে গেছে 2টা। বুঝছো? এখানে ছিল 1টা, বাট এখানে কয়টা হয়ে গেছে? 2টা। বাট বলছে কি শুধুমাত্র একটা করতে হবে, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, পরেরটা দেখো তো, NH4 প্লাসে কি হয়? NH4 প্লাসে হিসাবটা কিন্তু সহজ। আমি এখানে কিন্তু লোন পেয়ার তো নিবই না, বরঞ্চ এখানে যে লোন পেয়ারটা আমি নিচ্ছিলাম, হ্যাঁ এখানে যে আমার লোন পেয়ারটা ছিল, সেই লোন পেয়ারটাকে আমি কি করছি? হাইড্রোজেনের সাথে পাঠাই দিছি, তাই না? তার মানে আলটিমেটলি কিন্তু আমার এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই। হ্যাঁ, এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, এখানে কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তাই না? দেখছো এখানে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তার মানে এখানে লোন পেয়ার সংখ্যা 0। ওকে, বুঝতে পারছি। উত্তর কি হবে বলতো? উত্তর কিন্তু অপশন বি হবে। ঠিক আছে, চলো আগাই। কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? বিক্রিয়া করে না। আচ্ছা, আমি যখন এটা বিভিন্ন জায়গায় সলভ দেখতেছিলাম, তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তো আমি প্রশ্নটা ভেরিফাই করি হয়েছে কিনা দেখি। আমি দেখলাম যে কোনো জায়গায় হচ্ছে এইটা উত্তর দিচ্ছে, কোনো জায়গায় হচ্ছে এইটা উত্তর দিচ্ছে। কেন দিচ্ছে আমি জানি না, তাই না? কেন এগুলা উত্তর দিচ্ছে আমি বুঝি নাই। বাট এখানে কিন্তু 4টাই হচ্ছে ব্রোমিনের সাথে রিয়াকশন করে, 4টাই ব্রোমিনের সাথে রিয়াকশন করে। কিরকম? দেখো এখানে কি আছে? আমাদের পাই বন্ধন আছে, সো ব্রোমিন তো এখানে ইলেকট্রোফাইল তৈরি করে, রাইট? সো এটা কি হয়ে যায় বলতো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়ে যায়। এখানে কারো কোনো ডাউট নেই, কারণ এটা হচ্ছে যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, লাল বর্ণ অদৃশ্য হয়ে যায়, এসব পড়ছি আমরা। ফেনলও কিন্তু আমাদের ব্রোমিনের সাথে রিয়াকশন করে। আমাদের যেহেতু এটা, তোমরা যারা, এটা তো 24 ব্যাচের প্রশ্ন, তাই না? তখন তো শর্ট সিলেবাস ছিল, সো যেহেতু এটা ওরা পড়ে নাই, সো মনে করছে কি এটাই মনে উত্তর। বাট দেখো না, ব্রোমিনে কিন্তু এটার সাথে রিয়াকশন করে, কারণ কি? ওর লোন পেয়ার আছে, মানে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হয়। আচ্ছা, তার মানে ও কিন্তু এখানে রিয়াকশন করে, অর্থপ্যারা নির্দেশক রিয়াকশন করে। দেখো ও কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে ও কিন্তু রিয়াকশন করবে। এখানে দেখো লোন পেয়ার নাই, বাট এটা কি আছে বলতো? এটারও কিন্তু আমাদের প্লাস আই আছে, ধনাত্মক আবেশ ধর্মিতা আছে, তার মানে ও কিন্তু লোন পেয়ার, মানে কি বলে, অর্থপ্যারা নির্দেশক, তার মানে ও কিন্তু রিয়াকশন করে। বুঝতে পারছো তো? এখানে সবাই হচ্ছে রিয়াকশন করতেছে, তাহলে এখানে কিন্তু নো অ্যান্সার হবে। নো অ্যান্সার।
আচ্ছা, এখন সব জায়গায় যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে সেটা আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, আমি যদি এটা নিয়ে একটু আলোচনা করি, দেখো তো এখানে কি আছে, লোন পেয়ার আছে না, লোন পেয়ার আছে। আর আমি যদি এখানে ব্রোমিনের সাথে রিয়াকশন দেই, হ্যালোজেনেশন বিক্রিয়া, এখানে কি দেওয়া লাগে বলতো, একটা লুইস অ্যাসিড দেওয়া লাগে না, লুইস অ্যাসিড। ধর এখানে তুমি লুইস অ্যাসিড হিসেবে চিন্তা করলে হচ্ছে ফেরিক ব্রোমাইড। তাহলে চিন্তা করে দেখো, ফেরিক ব্রোমাইড এখানে আয়রনে কিন্তু অষ্টক পূরণ নাই, অষ্টক এখানে সংকোচন আছে। সে অষ্টক পূরণের জন্য কি করে, এই যে নাইট্রোজেন থেকে লোন পেয়ার নিয়ে নেয়, তাই না? তাহলে নাইট্রোজেন এখন লোন পেয়ার নাই, সো লোন পেয়ার না থাকলে তো অর্থ প্যারা হবে না, মেটা হবে। এই জন্য বলতেছে ব্রোমিনের সাথে রিয়াকশন হয় না। ভাই এই যুক্তিটা কিন্তু ভ্যালিড না, বুঝছো? এই যে যুক্তিটা আমি বললাম এটা কিন্তু আসলে ভ্যালিড না। যদি ভ্যালিড হইতো, তাও যদি হইতো, তাহলে তো মেটা সমনু পাওয়া উচিত ছিল, মেটা সমনু তৈরি হলেও তো বিক্রিয়া হয় ভাই, হ্যাঁ। বাট এটা কিন্তু ভ্যালিড কোনো ব্যাখ্যা না। আচ্ছা, এখানে যে ব্যাখ্যাটা বলা হয়েছে যে না, মিথাইল যে গ্রুপটা আছে ওর মাথায় লোন পেয়ার নেই, এই জন্য বিক্রিয়া করে না, এটা কিন্তু কোনো ভ্যালিড বিক্রিয়া, ভ্যালিড ব্যাখ্যা না, রাইট? তো তুমি চাইলে দেখতে পারো, তুমি চাইলে গুগল করতে পারো, তুমি চাইলে যে কোনো ভাবে দেখতে পারো, সবাই এখানে রিয়াকশন করে। ওকে, আচ্ছা। তো আমি যখন তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোকে সলভ করে দেই, আমি কিন্তু যে ইয়েগুলো থাকে, ভুলগুলো থাকে, সেই ভুলগুলোকে কারেকশন করে প্রশ্ন দেই, যাতে তুমি সামনে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবে সেটা বোঝো, হ্যাঁ। বাট এটা আমি কারেকশন করি না, কেন? কারণ আমি দেখছি যে সব জায়গায় কেন জানি এখানে ভুল ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে। ভুল ব্যাখ্যাটা কেন দিচ্ছে আমি বুঝলাম না আসলে। যাই হোক, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এটা তো অবশ্যই রিয়াকশন করে, কোনো ডাউট কি আছে ভাই? অর্থবাহী নির্দেশক, তাই না? অর্থব্রহ্ম টলোইন তৈরি করতে পারে, প্যারাব্রহ্ম টলোইন তৈরি করতে পারে, কোনো ডাউট তো নাই আসলে। আচ্ছা দেখো, এখানে কি বলছে, একটি নির্দেশকে পিকে ইন, এটা আমরা কখনোই দেখি নাই, অনেকে হয়তো দেখি নাই। ইন মানে হচ্ছে ইন্ডিকেটর, অর্থাৎ ইন্ডিকেটরে কিন্তু একটা মাইনাস লগ কনস্ট্যান্ট দেওয়া আছে আর কি, সেই মানটা কত, 9.3। তুমি যদি জানো এই 9.3 কে কিভাবে ইউজ করতে হয়, তাহলেই কিন্তু কাজ শেষ। মনে রাখবো, পিকে ইন যেই কথা, প্রশমন বিন্দু কিন্তু একই কথা, প্রশমন বিন্দু একই কথা। ওকে, তাহলে দেখো এখানে প্রশমন বিন্দুর মানটা কত, মোর দেন 7, মানে ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ এখানে ক্ষারটা কি হবে, সবল হবে, অ্যাসিডটা দুর্বল হবে। তার মানে এখানে মিলে কি আছে, উইক অ্যাসিড এবং স্ট্রং বেস। উইক অ্যাসিড এবং হচ্ছে স্ট্রং বেস। এই যে দেখো, উইক অ্যাসিড স্ট্রং বেস, কাহিনী শেষ, আর কোনো দিকে তাকানো লাগতেছে না। দেখো, স্ট্রং অ্যাসিড হবে না, উইক অ্যাসিড উইক বেস হবে না, তাই না? উইক অ্যাসিড উইক বেস কার্বনেট, এটা হবে না। গেল, চলো আগাই। নির্দিষ্ট আয়তনে একটি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? বুরেট পিপেট হচ্ছে টাইট্রেশনের কাজে ব্যবহার করা হবে, তাহলে এগুলো বাদ। মেজারিং সিলিন্ডার হচ্ছে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে এটাও বাদ। থাকলো কি, আয়তনিক ফ্লাস্ক। তুমি বলতে পারো যে ভাই এখানে তো নির্দিষ্ট আয়তন বলা আছে, তাহলে নিশ্চয়ই মেজারিং সিলিন্ডার উত্তর হওয়া উচিত। বাট দেখো বলছে কি, প্রমাণ দ্রবণ, রাইট? প্রমাণ দ্রবণ বললে আমি কোনো দিকে তাকাবো না, খুঁজবো কি, আয়তনিক ফ্লাস্ক। ওকে, এটাই আমাদের উত্তর। হ্যাঁ, এগুলো কিন্তু অবহেলা করা যাবে না, এই প্রশ্নগুলো। সমুদ্র পৃষ্ঠ থেকে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরগুলোকে আমরা কি বলবো? দেখো, বায়ুমণ্ডলে যে স্তরগুলো থাকে, সেটা 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। কোন স্তরটা কোন পর্যন্ত বিস্তৃত একটু আমাদের ভালো করে পড়তে হবে। এটা কিন্তু মনে হয় শর্ট সিলেবাসে ছিল না। দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমন্ডল, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার বা মেসোমন্ডল, আর এটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার বা তাপমন্ডল, তাই না? ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, বলছে কি 15 থেকে 50, এই যে দেখো 15 থেকে 50, তাহলে স্ট্র্যাটোমন্ডল হবে উত্তর। ওকে, আচ্ছা, এটাকে আমরা শান্ত মন্ডলও বলতে পারি, শিখে রাখলে আর কি। সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন হচ্ছে আলোক সামান্যতা প্রদর্শন করে? এটা তোমরা অনেকে ভুল করছো। কত দাগাইছো? এটা 7 দাগাইছো না? অনেকে 7 দাগাইছো, কেন? কারণ আমরা পড়ছিলাম 7 দিয়ে কিছু একটা পড়ছিলাম, 7 দিয়ে যেটা পড়ছিলাম সেটা এখানে অ্যালকেন ছিল, অ্যালকিন কিন্তু ছিল না। এটা এখানে সবাই ধরা হয়েছে। একটু সুন্দর করে টিচারদের পয়েন্ট অফ ভিউটা বুঝবা। টিচাররা কিন্তু জানে যে অ্যালকিনটা তোমরা সবাই পড়ছো, বিগত বছরের প্রশ্ন ছিল, এই জন্য তারা এবার অ্যালকিন দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমি অ্যালকেনটাও দেখাই, অ্যালকিনটাও দেখাই। হ্যাঁ, আসো প্রথমে আমরা একটু অ্যালকেন নিয়ে আলোচনা করি। অ্যালকেন নিয়ে আলোচনা করি। এই ধরো আমাদের সে কি, আলোক সমানতা দেখার জন্য অবশ্যই কি থাকবে বলতো? একটা কাইরাল কার্বন থাকবে না? একটা কাইরাল কার্বন কিন্তু থাকবে। আচ্ছা,
কাইরাল কার্বন মানে কি এসব জানি আমরা, তাই না? চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকবে। ধরলাম চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ আছে, এক হাতে হাইড্রোজেন, এক হাতে মিথাইল, এই হাতে ধরো আমাদের কি আছে ইথাইল, ধরো এখানে আমাদের আছে হচ্ছে প্রোপাইল, রাইট? তাহলে কতগুলো কার্বন হলো চিন্তা করো, 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু কার্বন 7টা। ওকে, বুঝতে পারছি। তাহলে অ্যালকিনে কিভাবে জিনিসটা আলাদা হইতে পারে দেখি তো। দেখো সেম ভাবে আমরা আগাবো, একটা কাইরাল সেন্টার আমরা চিন্তা করব, কাইরাল কার্বন, এর চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ নিব। হ্যাঁ, দেখো হাইড্রোজেন নিলাম, মিথাইল নিলাম, আমি ধরো এখানে ইথাইল নিলাম, সব ঠিক আছে। এখানে আমি কি নিব, প্রোপাইল কি নিব? প্রোপাইল নিলে তো অ্যালকিন তৈরি হয় না, তাই না? তাহলে কি আমি প্রোপাইলিন গ্রুপ নিব? এরকম গ্রুপটাকে আমি চিন্তা করবো যে CH ডাবল বন্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, CH বন্ড CH3, এই গ্রুপটাকে চিন্তা করব? হ্যাঁ, চিন্তা করা সম্ভব, কিন্তু দেখো ভালো করে খেয়াল করো, চিন্তা করা অবশ্যই সম্ভব। তাহলে এই কার্বনের চারটা হাতে চারটা গ্রুপ কিন্তু চলে আসছে, তাহলে এটা নিশ্চয়ই একটা আলোক সমান হয়ে যাবে। খুব ভালো কথা, হ্যাঁ এটা কিন্তু হয়। এখানে দেখো গুণে দেখো 7টা কার্বন আছে, এটা হবে। বাট বলছে কি সর্বনিম্ন কতগুলা কার্বন? তুমি বলো তো এই যৌগটাকে তুমি কি আর ছোট করে চিন্তা করতে পারো না? অবশ্যই চিন্তা করা সম্ভব। কিভাবে? তুমি কিন্তু এখানে 3টা কার্বনের জায়গায় 2টা কার্বন চিন্তা করতে পারতা। এই যে দেখো এরকম ভাবে কিন্তু তুমি 2টা কার্বনই চিন্তা করতে পারতা, রাইট? তাহলে দেখো এখানে টোটাল কতগুলা কার্বন চলে আসছে, এই যে দেখো 1 2 3 4 5 6, রাইট? তাহলে এখানে কিন্তু কার্বন কয়টা চলে আসে? 6টা চলে আসে। বুঝতে পারছো বিষয়টা? তো উত্তর কি হবে বলো? 6, 7 কিন্তু হবে না। অ্যালকাইন যদি বলতো, অ্যালকাইনের জন্য একই রকম ব্যাখ্যা, তখন এখানে হয়ে যেত C ট্রিপল বন্ড CH। আচ্ছা গেল, চলো আগে পরেরটা কি বলছে দেখো, কোন ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর উপস্থিত, রাইট? দেখো এখানে একদম বোঝা যাচ্ছে XY, এটা হচ্ছে, আচ্ছা সবই তো এখানে বলতে পারো যে অক্ষ বরাবর উপস্থিত, আসলে না, বিষয়টা এরকম না। তুমি যদি XY চিন্তা করো, এটা ধরো আমাদের X, এটা ধরো আমাদের Y, তাহলে এখানে এই যে ডি এর লোব গুলা, এগুলো হচ্ছে X এবং Y এর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে বিস্তৃত, অক্ষ বরাবর কিন্তু বিস্তৃত না, ঠিক আছে? তার মানে XY YZ ZX এগুলো দেখলে আমি বাদ দিয়ে দিব, XY YZ XY বাদ। হ্যাঁ, তাহলে থাকলো কি অপশন A, তাহলে এটাই উত্তর, তাই না? দেখছো এটা কিন্তু X অক্ষ বরাবর, Y অক্ষ বরাবর, এটা হচ্ছে Z অক্ষ বরাবর বিস্তৃত। দেখছো কত সহজ। চলো আগাই। কোন যৌগটি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক? এখানে কি কি দেওয়া আছে দেখো, আমাদের মিথেন দেওয়া, বেনজিন দেওয়া, ইথিন দেওয়া, ইথাইন দেওয়া, তাই না? আচ্ছা এখানে শুধুমাত্র অ্যালকাইন 1, মনে রাখবো শুধুমাত্র অ্যালকাইন 1, সব অ্যালকাইন না কিন্তু, শুধু অ্যালকাইন 1 হচ্ছে অ্যাসিডিক হয়, তাই না? কারণ এটা যে প্রান্তীয় কার্বনটা থাকে, সেই প্রান্তীয় কার্বনে sp সংকরণ ঘটে, তাই না? যার ফলে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধনটা দুর্বল হয়ে যায়, সহজেই হাইড্রোজেনটা বের হইতে পারে প্রোটন হিসেবে। এটা হচ্ছে উত্তর। তোমরা অনেক কিন্তু এসব রিঅ্যাকশন করছো, হ্যাঁ? আচ্ছা চলো আগাই। নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল হচ্ছে সর্বাধিক? এটা তোমরা অনেকেই পারো নাই, ঠিক আছে, একটু কনসেপচুয়াল গ্যাপ হয়তো আছে, দেখার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে এই যৌগটা দেখো, এখানে কি সামগ্রিক ডাইপোলটা কিরকম হবে? দেখো তো ডাইপোলটা কিভাবে হিসাব করি আমরা, পুরোপুরি ভেক্টর দিয়ে হিসাব করি। কেন ভাই ভেক্টরকে আমি কেন নিচ্ছি? কারণ ডাইপোল মোমেন্ট সেটা নিজে কিন্তু আসলে একটা ভেক্টর রাশি, তাই না? হ্যাঁ, যে কোনো রকমের মোমেন্ট, শুধুমাত্র মোমেন্ট অফ ইনার্শিয়া বাদে, তাই না, জড়তার ভ্রামক বাদে সবাই হচ্ছে ভেক্টর রাশি। দেখো কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক নাকি ব্রোমিন? নিশ্চয়ই ব্রোমিন, গ্রুপ 17তে আছে, তাই না? তাহলে ও যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, আমি এখানে চিন্তা করবো কি মোমেন্টটা এইদিকে কাজ করতেছে, একই রকম ভাবে মোমেন্টটা এদিকে কাজ করতেছে, দুটার লব্ধি কি হবে? এদিকে কাজ করবে, তাই না? সামান্তরিক সূত্র এসব জানো তোমরা। তাহলে একই যুক্তিতে এখানে মোমেন্টটা ঠিক এই পরিমাণে কাজ করে। এখানে মোমেন্ট এই দিকে আছে, এখানে এইদিকে আছে, 180 ডিগ্রিতে কাজ করতেছে, তার মানে এখানে নিট মোমেন্টটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু হচ্ছে না। COCl2 একটু চিন্তা করো, COCl2, তাই না? আচ্ছা এই যে এরকম থাকলো, রাইট? বিষয়টা বুঝছি তো? 120 ডিগ্রি আর কি অ্যাঙ্গেল হয়। বলতে পারো আমি মনে হয় একটু চালাকি করে এভাবে আঁকছি, তাই না? আচ্ছা না না, বিষয়টা এরকম না। এখানে দেখো আমাদের একটা পাই বন্ধ আছে না, পাই বন্ধ, তাহলে এটা সংকরণ হচ্ছে sp2, sp2 হলে 120 ডিগ্রি কোণ হয়, এসব তোমরা জানো। হ্যাঁ, যাই হোক, চিন্তা করে দেখো কার্বন থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, নিচের দিকে টানবে, তোর লব্ধি হচ্ছে এদিকে কাজ করে। কার্বন থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না, নিচের দিকে টানবে, যার ফলে এখানে ভেক্টরটা এই দিকে কাজ করে। বুঝতে পারছি বিষয়টা?
এইদিকে মেইনলি কাজ করে। তাহলে দেখছো 180 ডিগ্রিতে কাজ করলো, তার মানে এটার মোমেন্টটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। আচ্ছা আমি জানি তোমাদের এখানে একটা মনে হয় ঝামেলা তোমাদের কাজ করতেছে, একটা ঝামেলা কিন্তু তোমাদের এখানে কাজ করতেছে যে ভাই এখানে মনে হয় সিএল আছে, এখানে তো অক্সিজেন আছে, তাই না? তো অক্সিজেন তো বেশি তড়িৎ ঋণাত্মক নাকি সিএল তুলনায়, এরকম মনে হতে পারে না? আসলে দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি ভ্যালুগুলা দেখলেই হবে, তাই না? ফ্লোরিন হচ্ছে কত? 4, অক্সিজেন হচ্ছে আমাদের 3.5, আর দেখো আমাদের ক্লোরিন কত? 3। হ্যাঁ, তার মানে দেখো এখানে মনে হয় আমাদের ভেক্টরটা একটু কম কাজ করতেছে, মানটা কম, এখানে মানটা বেশি। তাহলে বলতে পারো না নিটটা মনে হয় উপরের দিকে কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তা আমাদের যুক্তি মতে যেহেতু একটু সমস্যা আছে, আমরা বুঝতেছি এখানে মিউটা 0 নাও হইতে পারে, ঠিক আছে, আমরা 180 ডিগ্রিতে কাজ করে ওকে, বাট এইটা তো একটু বড় হবে, তাই না? এই ভেক্টরটা একটু বড় হয় না? ফিজিক্স তো তোমরা পড়ছোই। তাহলে মনে হইতে পারে না, এটা মনে হয় একটু ডাউট আছে, হ্যাঁ, এটা মনে হয় এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে রেখে দাও। ঠিক আছে, তাহলে এটা রাখলাম। এটা দেখি তো, HCHO, এটা কেমন হয়? এই দেখো CO, এখানে H, এখানে কিন্তু H, তাই না? একটু দেখি কিরকম কি হয়। দেখো হাইড্রোজেন হচ্ছে 2.1, তাই না? আর কার্বন কত হয় বলো তো? কার্বন মনে হয় আমাদের হয় 2.5। হ্যাঁ, 2.5, এটা 2.1, এটা হচ্ছে 2.5। আমরা এমনি মনে রাখলাম ফ্লোরিন 4, তার আগেরটা 3.5 মানে অক্সিজেন, তার আগেরটা 3 মানে নাইট্রোজেন, তার আগেরটা হচ্ছে 2.5 মানে কার্বন। তো যাই হোক, তাহলে এখানে দেখো ভেক্টরটা কোন দিকে কাজ করে? নিশ্চয়ই কার্বনের দিকে কাজ করবে, রাইট? আবার দেখো অক্সিজেন তো নিশ্চয়ই কার্বন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে ভেক্টরটা কোন দিকে কাজ করে? উপরের দিকে, রাইট? এখন কি কেউ কাউকে কাটাকাটি করতে পারছে? না, এই দুটাই মিলে ভেক্টর হচ্ছে উপরের দিকে যায়, আর এখানে দেখো এই ভেক্টরটা উপরের দিকে যায়, তার মানে এখানে কিন্তু কাটাকাটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখো এই জায়গায় কিন্তু কাটাকাটি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটু সম্ভাবনা হইলেও আছে, বাট এখানে কিন্তু কোনো সম্ভাবনা নাই, তাই না? উল্টা দিয়ে তো কাজ করতে এসে না। তাহলে এইটা হচ্ছে বড় কম্পিটিটর কে? এইটা। তাহলে আমরা কিন্তু লজিক দিয়ে বুঝে ফেললাম উত্তর কি হবে বলো? উত্তর কিন্তু এইটা হবে, অপশন সি হবে। ঠিক আছে, আমরা তো আর এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো না যে কোনটা আসলে কত, আমাদের তো এইভাবেই আসলে বিষয়টাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তাহলে উত্তর কি হবে? সি। ডি নাম্বারটা দেখি, BF3, এটা আসলে খুব একটা করে দেওয়ার দরকারও নাই, তাও একটু দেখাই দিই। দেখো sp2 সংকরণ, তোমরা এসব জানো, হাফের সূত্র দিয়ে বের করতে পারবা। এখানে দেখো ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না? ফ্লোরিন হচ্ছে এখানে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে এই দুটার লব্ধি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এখানে লব্ধি কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। দুটা মিলে দেখো 180 ডিগ্রিতে কাজ করতেছে, সমান সমান, সো এখানে কিন্তু মিউ একদম ডেফিনেটলি 0 হয়, তাই না? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা যাই হোক, সো এখানে উত্তর হচ্ছে অপশন সি। চলো আগাই। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, এখানে একটা রিয়াকশন দিয়ে দিছে, নিচের বিক্রিয়াটির নাম কি? দেখো এখানে কি দেওয়া আছে? আমাদের একটা অ্যামাইড দেওয়া আছে, তাই না? এবং এখানে কি দেওয়া আছে? আমাদের হ্যালোজেন দেওয়া আছে এবং ক্ষার দেওয়া আছে, তাই না? তাহলে এটা নিশ্চয়ই কি হবে? আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অনেকের বুঝতে সমস্যা হয়, ভাই এটা দেখে আপনি কেন বুঝলেন? আমি তো দেখতেছি, তাই না? পড়তেছি, পড়াচ্ছি, এই জন্য মনে আছে। তুমি কিন্তু আরো সহজে চিন্তা করতে পারতো। দেখো তো এখানে সিও গ্রুপটা কি হয়ে গেছে? কার্বনের আকারে বের হয়ে গেছে না? তাহলে একটা কার্বন কমে গেল, ডিগ্রেড হইলো, তাই এই জন্য ডিগ্রেডেশন বিক্রিয়া। বুঝতে পারছি? আচ্ছা স্যান্ডম্যান বিক্রিয়াতে আমাদের হ্যালোবেনজিন তৈরি হয়, তাই না? রাইট, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন। আচ্ছা উডসফিটি বিক্রিয়াতে আমাদের টলোইন তৈরি হয়, রাইট? আর ক্লিমেনসন বীজাণুতে আমাদের কার্বনিল মূলকটা মিথিনিল মূলকে কনভার্ট হয়ে যায়। আচ্ছা যাও, এই হচ্ছে আমাদের এমসিকিউটা। এমসিকিউ আমার কাছে সহজেই মনে হয়েছে, একটু কৌশলী হইলে আসলে এগুলো পারা সম্ভব। চলো এবার রিটার্নে যাই। দেখো কি বলছে প্রথম প্রশ্নটাই, নিচের কোনটি বা কোনগুলো আদ্র বিশ্লেষিত হয় না কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা খেয়াল করে দেখো তো, আদ্র বিশ্লেষণ হওয়ার প্রথম শর্ত কি ছিল? কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। দেখো তো ভাইয়া CCl4 যেটা আছে, এই কার্বন ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2, তাই না? কোনো ফাঁকা অরবিটাল কি আছে? ফাঁকা কিন্তু কোনো অরবিটাল বা সাবশেল নাই, তাই না? তুমি বলতে পারো ভাই পি তো 3টা অরবিটাল, 2টাই গেছে, একটা ফাঁকা আছে। না না, আমরা পুরো সাবশেলটাকে ফাঁকা রাখবো। ওকে, পি এর 3টাকে আমি ফাঁকা চিন্তা করব, ডি এর 5টাকে আমি ফাঁকা চিন্তা করব, আছে কিনা। এখানে কিন্তু কেউ নাই, পি এর মধ্যে তো ফাঁকা নাই, অলরেডি ইলেকট্রন চলে গেছে, আর 2d তো হওয়া পসিবল না, সো ও কিন্তু আদ্র বিশ্লেষণ হয় না। ওকে, তাহলে ও কিন্তু আদ্র বিশ্লেষণ হইল না। পরেরটা দেখি, এটা আমরা পরে দেখতেছি। SiCl4, তাহলে বলো ক্লোরিনের সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p6, হ্যাঁ, 3s2
3p2, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন চিন্তা করে দেখো, এখানে কিন্তু ফাঁকা আমি কি পাচ্ছি? ডি অরবিটাল পাচ্ছি, তাই না? তাহলে ডি অরবিটাল যেহেতু আছে, পানি তার লোন পেয়ার ডি অরবিটালে প্রবেশ করাতে পারবে, এটা কিন্তু আমাদের কি হবে? রিয়াকশন করবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো তো ভাইয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাদের হয় জানো? সমযোজী যৌগে হয়। বুঝতে পারছো? সমযোজী যৌগে মিলে কি হয়? বন্ধন ভাঙা গড়ার কাজটা হয়। বাট সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু সমযোজী যৌগ নয়, এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয়, বিশ্লেষিত হয় না। বুঝতে পারছি? পানিতে সে আগে থেকেই ভাঙা অবস্থায় থাকে, তাকে আমি আর কি ভাঙবো, রাইট? দেখো, এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্যাটায়ন আর এই যে ক্লোরাইড আয়ন, তাই না? এখানে আমাদের পানির অণুগুলো থাকবে, যে এরকম ভাবে পানির অণুগুলো থাকবে। এখানে তো আর ভাঙার কিছু নাই, তাই না? এখানে আমাদের এই যে পানির অণুগুলো এইভাবে থাকবে। বুঝতে পারছো তো বেসিক এরিয়াটা? ওকে, তাহলে এটার কিন্তু আসলে কোনো প্রশ্নই জাগলো না আদ্র বিশ্লেষণ হয় কিনা। তাহলে কারা হইলো না? CCl4 NaCl, কারা হইলো? SiCl4। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পারলাম। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া, তাই না? তাহলে অ্যামোনিয়া হচ্ছে NH3, আর জলীয় মানে কি? পানি আছে, বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ধীরে ধীরে যোগ করা হলে সংগঠিত বিক্রিয়াগুলো লিখো। আচ্ছা, আসলে তাহলে আমরা একটু বিক্রিয়াগুলো দেখি। এটা কিন্তু আয়ন শনাক্তকরণ পার্ট থেকে আসছে, তোমরা অনেকে হচ্ছে এই পার্টগুলোকে নিগলেক্ট করো, তো এই জন্য আসলে এই জায়গা থেকে উত্তর করাটা টাফ হয়ে যায়। দেখো, এগুলো কিন্তু নিগলেক্ট করা যাবে না। কপার সালফেট বলছে এটা, তাই না? আমি কি করছি? জলীয় অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে যোগ করছি। আচ্ছা, যোগ করলে প্রথমে কি হয় জানো? প্রথমে হচ্ছে এখানে ক্ষারীয় দ্রবণ তৈরি হয়। হালকা নীল বর্ণের একটা ক্ষারীয় দ্রবণ তৈরি হয়। সেই ক্ষারীয় দ্রবণের সংকেতটা কিরকম জানো? এরকম, যে CuOH2.CuSO4। ওকে, আর এখানে আমাদের অ্যামোনিয়াম আয়নটা আলাদা হয়ে যাচ্ছে। অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে, ওটা কোনো বিষয় না। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্ষারকীয় কপার সালফেট, এটা একটা দুর্বল ক্ষার না? তো এটা হচ্ছে আমাদের সেই ক্ষারকীয় কপার সালফেট। এবং এটার কালার কি হয় জানো? এটার কালার হয় হচ্ছে হালকা নীল। বুঝতে পারছি? হালকা নীল কিন্তু এটার কালার হবে। আচ্ছা, এখন যদি আমি এটার মধ্যে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকি, হ্যাঁ, আমি যদি এটার মধ্যে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকি, তাহলে সেটা হচ্ছে বিক্রিয়া করতে থাকবে। করতে করতে কি হয়ে যাবে? এখানে আলটিমেটলি এটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেটে। বুঝতে পারছো? টেট্রাঅ্যামিন কপার সালফেটে কনভার্ট হয়ে যায়। ওকে ভাই, বুঝতে পারছি। আর এখানে অ্যামোনিয়াম আয়নটা আলাদা হয়ে যায়, সেটা দেখানোর দরকার নেই। এইটার কালার কি হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে হচ্ছে গাঢ় নীল। হ্যাঁ, এটা হয়ে যাবে গাঢ় নীল কালার। প্রথমে তৈরি হয় হালকা নীল বর্ণ, রাইট? অনেকটা এরকম কালারই তৈরি হয়, পরেটা তৈরি হয় গাঢ় নীল বর্ণ। হ্যাঁ, এটা থেকে অনেক ডিপ কালার তৈরি হয় আর কি। বুঝতে পারছি? সো এইগুলো হচ্ছে আমাদের বি নাম্বারটা। আচ্ছা, এবার দেখো পরেরটা দেখি কি বলছে। স্ফুটনাঙ্কের সংজ্ঞা দাও, তাই না? স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়? আমি যদি চিন্তা করি যে নির্দিষ্ট বায়ুচাপ, যেটা মেইনলি আমরা 1 atm বায়ুচাপে ধরি, সো 1 atm বায়ুচাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, কোনো তরল পদার্থ হচ্ছে ফুটতে শুরু করে, অথবা কোনো গ্যাসীয় পদার্থ হচ্ছে জমতে শুরু করে। জমতে শুরু করে মানে কি? তরল হওয়া শুরু করে, রাইট? সেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। তার মানে স্ফুটনাঙ্কের বেসিক জিনিসটা কি? বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের লিকুইড থাকবে, লিকুইডটা হচ্ছে এখানে ভেপারে কনভার্ট হওয়া শুরু করবে, হ্যাঁ, বাষ্পে কনভার্ট হওয়া শুরু করবে এই বয়লিং পয়েন্টে। এটা হচ্ছে বেসিক আইডিয়া আর কি। আচ্ছা, কি বলছে? HF এর স্ফুটনাঙ্ক HCl এর চেয়ে বেশি কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখো, HF এর মধ্যে কি থাকে জানো? হাইড্রোজেন বন্ধন থাকে, তাই না? হাইড্রোজেন বন্ধন আমরা কি করতাম? আমরা কিভাবে চিন্তা করতাম বলতো? আমরা চিন্তা করতাম এরকম ভাবে যে আমাদের একটা অণুর হাইড্রোজেন অপর অণু কি করবে? ছোট আকারের লোন পেয়ার বিশিষ্ট উচ্চ তড়িৎ-ঋণাত্মক কোনো পরমাণুর সাথে যুক্ত হবে। সেটা হইতে পারে কি? ফ্লোরিন, হইতে পারে অক্সিজেন, হইতে পারে নাইট্রোজেন। এদের সাথে হচ্ছে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি করবে, রাইট? দেখো তো এখানে কি আছে? আমাদের সেই ফ্লোরিনটা আছে, তার মানে ও হচ্ছে সেই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। বাট এখানে কি সেই ফনের কেউ আছে? নাই, তাহলে ও কিন্তু
হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। তাহলে দেখো যে আমাদের HF খুব সুন্দরভাবে সে হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, তাই না? যার ফলে তাদের মধ্যে কি হবে, আন্ত আণবিক বন্ধন শক্তি বেড়ে যাবে, তাই না? আন্ত আণবিক বন্ধন শক্তি এটা হচ্ছে সুন্দর করে বেড়ে যাবে। ঠিক আছে, এই বন্ধনকে ভাঙতে আমাকে বেশি কষ্ট করা লাগবে, বেশি তাপ শক্তি দেওয়া লাগবে, যার ফলে এটাকে ফুটাইতে গেলে বেশি কষ্ট করা লাগবে। ওকে, তাই এটার স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, বেশি হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমরা এটা বুঝলাম। আচ্ছা চলো আগাই। আচ্ছা দেখি এখানে কি বলছে, নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে XYZ এর স্থলে বিকারকগুলোর সংকেত এবং বিক্রিয়া শর্ত লেখো। হ্যাঁ, মানে সবগুলো এখানে কমপ্লিট করতে বলছে, পিকেও দেখাইতে বলছে, মানে এখানে XYZ যা যা আছে সেগুলো আমাকে নির্ণয় করতে হবে। আসলে আমরা একটা একটা করে নির্ণয় করি। দেখো আমি যদি এখানে অ্যালকোহল নেই, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড কেমনে বানাইতে পারি, আমি OH সরে এখানে Cl বসাবো। অনেকগুলো মেথড আছে, তুমি যদি এখানে PCl3 অ্যাড করো তাহলে কিন্তু এটা তৈরি হয়, রাইট? অথবা তুমি যদি এখানে চাইলে PCl5 তুমি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এটা তৈরি হয়। চাইলে তুমি এখানে SOCl2, তাই না, ডার্জেন বিক্রিয়া, এটাকে কি বলে, থায়োনিল ক্লোরাইড, তাই না, তাহলে কিন্তু এটা তৈরি হয়। তার মানে এই তিনটা থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করো, সেটা তোমার X হবে। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা নাও, সমস্যা নেই। রিঅ্যাকশন কি দেখাইতে হবে, রিঅ্যাকশন অত দেখানোর দরকার না। দেখি, বিক্রিয়াগুলোতে সংকেত নির্ণয় করো, উৎপাদগুলোর সংকেত লেখো, মানে বিক্রিয়া না দেখালেও চলে। আচ্ছা আসলে আমরা একটু বিক্রিয়াগুলো দেখি, সমস্যা নেই। ধর আমি এখানে কি দেখাবো, এটা দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই তাহলে হবে। তাহলে CH3OH এর সাথে আমরা PCl5 নিলাম। আচ্ছা রিঅ্যাকশন হইলো, রিঅ্যাকশন হয়ে কি হবে জানো, এই ফসফরাস একটা অক্সিজেন নিবে, তৈরি করবে কি PO এবং তিনটা ক্লোরিনকে সে ধরে রাখবে, তাহলে POCl3, ফসফরাস অক্সিক্লোরাইড। দুটা ক্লোরিন বের হয়ে যায়, 5টা থেকে 3টা হলো, 2টা বাকি থাকলো, একটা আসলে এখানে, একটা আসলে এখানে, তাহলে CH3Cl আর আসলে আমাদের HCl, রাইট? তাহলে দেখছো আমি এখানে পেয়ে গেলাম। তাহলে চিন্তা করতে পারি এইটা হচ্ছে আমাদের সেই X। ওকে, এটা হচ্ছে X, শেষ। আচ্ছা দেখো, অ্যালকাইল হাইড থেকে আমাদের অ্যালকাইল সায়ানাইড পাইতে হবে, তাহলে নিশ্চয়ই KCN দিয়ে বিক্রিয়া দিব। CN বললে আমরা KCN নিব, আর NC বললে আমরা AgCN, সিলভার সায়ানাইড নিব। ওকে, একটু মনে থাকবে না? আচ্ছা আশা করি একটু মনে থাকবে। তো এখান থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখো আমি যদি এখানে KCN মিশাই দিই, KCN, তাহলে কি হয়ে যাবে, CN মাইনাসটা এখানে Cl মাইনাসটাকে রিপ্লেস করে দিবে। হ্যাঁ দেখো, CN মাইনাসটা Cl মাইনাসটাকে রিপ্লেস করে দিবে, তৈরি করবে কি CH3CN, আর এখানে সাথে আমাদের তৈরি হবে হচ্ছে KCl। ওটা দেখার বিষয় না। তাহলে এখানে নিশ্চয়ই আমি বুঝতে পারলাম ওয়াইটা হচ্ছে কি, ওয়াইটা হচ্ছে আমাদের KCN, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই। ওয়াইটা কি বলছে দেখো, এখান থেকে আমি খুব সুন্দর করে সমকার্বনের অ্যামিন তৈরি করে ফেললাম, তাই না? সমকার্বনের অ্যামিন, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে বিজারণ করতে হয়েছে, তাই না? বিজারণ করলে কি হবে, এই কার্বনে হাইড্রোজেন পাবে, এই নাইট্রোজেনে হাইড্রোজেন পাবে, রাইট? তাহলে এটাকে যদি এখন আমি বিজারণ করি, অবশ্যই এখানে তীব্র বিজারণ করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা। বলতে পারো ভাই আমি কেমনে বুঝলাম বিজারণ করতে হবে, তাই না? আমি সংকেত দেখে কেমনে বলতে পারি, এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? প্র্যাকটিস না করলে তো আসলে এগুলো তো দৈব জ্ঞান না, যে তোমাকে তুমি ধ্যান করলে আর উত্তর পেয়ে গেলা, এরকম কি হয় ভাই? হয় না তো। এটা কি হবে বলতো, সমকার্বনের অ্যামিন পাবা, 2 কার্বনের অ্যামিন, তাহলে CH3 CH2 NH2। ওকে, বুঝলাম বর্ষ, NH2। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হচ্ছে, আমাকে Z আইডেন্টিফাই করতে বলছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই Z, তাই না? এই যে এটাই কিন্তু সেই Z। আচ্ছা গেল। এরপর আমি কি করলাম, এটার মধ্যে হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিলাম, HNO2 দিলাম, তাই না? এখন বলো প্রাইমারি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড কেমনে বিক্রিয়া করে, তুমি হচ্ছে OHNO দিয়ে মনে রাখো, OHNO। আচ্ছা ঠিক আছে, OHNO। খেয়াল করে দেখো, প্রথমেই এখানে খেয়াল করো যে কি হচ্ছে, এই নাইট্রোজেনটাকে নিয়ে বের হয়ে তৈরি করবে নাইট্রোজেন গ্যাস। ধরলাম এটা আমাদের নাইট্রোজেন গ্যাস। বলতে পারো পিক যে হবে না, এটা আমি কেমনে বুঝলাম? কিউ যে নাইট্রোজেন গ্যাস, এটা আমি কেমনে বুঝলাম? এটা আমি ধরে নিচ্ছি, তাই না? পিও হইতে পারে, তুমি যেটা ইচ্ছা লেখো, কোনো সমস্যা নেই, রিটেন তো। আচ্ছা, তারপর দেখো এখানে অক্সিজেন কি করবে, এই দুইটা হাইড্রোজেন নিয়ে তৈরি করবে পানি, যেটা এখানে অলরেডি এখানে আছে। আর বাকি হাইড্রোক্সিল, বাকি যে ওএইচটা আছে, হ্যাঁ
বাকি যে OH অংশটা আছে সেটা হচ্ছে এখানে বসে যাবে, রাইট? বসে কি তৈরি করবে দেখো, CH3 CH2OH, হ্যাঁ, CH3 CH2OH। ওকে, তাহলে দেখো আমাদের P হইতে পারে CH3 CH2OH, আর Q হইতে পারে আমাদের NH2। Q কিন্তু আমাদের NH2 হইতে পারে, ঠিক আছে? তাহলে মনে হইতে পারে ভাই বিক্রিয়াগুলো মনে হয় র্যান্ডমলি দিছে, আসলে না, বিক্রিয়া কিন্তু র্যান্ডমলি দেয় না। এই যে আমাদের মিথানল থেকে আমরা কি তৈরি করলাম, ইথানল তৈরি করলাম, তাই না? এইটা কিন্তু বিগত বছরের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন, সাস্টে আসছেই, তোমার রুয়েট আসছে, কুয়েট আসছে, বুয়েটও কিন্তু দিচ্ছে আগে, এমসিকিউ প্রশ্ন আর কি। ওকে, তাহলে ভাই বিষয়গুলো কি বুঝতে পারছি? আশা করি এগুলো আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো আমাকে কি পরিষ্কার করে লিখে দিতে হবে? আচ্ছা, আসো আমি একটু লিখে দিই তোমাদের পরিষ্কার করে। তাহলে দেখো তো এখানে X পাওয়া যেতে পারে কি, X পাওয়া যেতে পারে তোমার PCl3 অথবা PCl5, অথবা এখানে তুমি HCl ও চিন্তা করতে পারো, হ্যাঁ, HCl তুমি চিন্তা করতে পারো, আচ্ছা সমস্যা নেই, SOCl2 যে কোনো একটা লেখো, রাইট? দাঁড়াও, Y হইতে পারে তোমার ওই যে কি KCN, Y হচ্ছে KCN, আর আরে Z হইতে পারে তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, Z হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, Z গেল। P হইতে পারে তোমার ইথানল, আর Q হইতে পারে নাইট্রোজেন গ্যাস। P হইতে পারে ইথানল CH3 CH2OH, আর Q হইতে পারে নাইট্রোজেন গ্যাস। এগুলাকে আমরা দেখলাম, তাই না? আশা করি এটা আমরা বুঝছি। আচ্ছা, হ্যাঁ, এখানে এটাই ছিল শুধু। আচ্ছা, এখানে তো একটা প্রশ্ন আমি মিস করে গেছি না? কোনটা মিস করে গেছি বলতো? এই যে আরে আরে আরে, দেখো এই যে এই প্রশ্নটা আমি মিস করে গেছি। আরে দেখো, কঠিন কিছু না, দেখো কি বলছে, সবল অ্যাসিড এবং সবল ক্ষার এটার প্রশমন তাপ হচ্ছে 57.3, হ্যাঁ, -57.3। এই মানটা ধ্রুবক, মানে কি, তুমি এখানে যেই সবল অ্যাসিড নিয়ে চিন্তা করো, হ্যাঁ, HCl বা H2SO4, HNO3, H3PO4, যাই তুমি চিন্তা করো না কেন, আবার যেই সবল ক্ষারই তুমি চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যাই তুমি চিন্তা করো না কেন, সবার মধ্যে রিঅ্যাকশনে এখানে কি হয়, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। ওকে, 57.3 এতই থাকে। বলতে পারো ভাই কেন থাকে, ফিক্স থাকা আসলে কি কোনো কারণ আছে? অবশ্যই আছে। কারণ ভাইয়া দেখো, মেইনলি এখানে রিঅ্যাকশন হয় একটাই, অ্যাসিড থেকে আসে প্রোটন, ক্ষার থেকে আসে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, রিঅ্যাকশন করে তৈরি করে ভাই পানি। রিঅ্যাকশন কিন্তু এইটাই, বুঝছো? যে অ্যাসিড ক্ষার তুমি প্রশমন করো না কেন, রিঅ্যাকশন এইটাই, অন্য কোনো রিঅ্যাকশন এখানে হচ্ছে না, আনলেস তুমি এখানে অন্য চেঞ্জ করতেছো, যেমন কার্বনেট আনতেছো বা অ্যামোনিয়া আনতেছো, এগুলো যদি না করো, রিঅ্যাকশন একটাই থাকে, যেহেতু রিঅ্যাকশনের মানটা ফিক্সড, তাই না? লবণ তো দ্রবীভূত অবস্থা থাকবে, যেহেতু রিঅ্যাকশনটা এখানে ফিক্স, তাই এটা যে তাপ শক্তির পরিবর্তন সেটাও ফিক্স থাকে। বাট যদি আমি এখানে যে কোনো একটা পার্টকে দুর্বল চিন্তা করি, হ্যাঁ, ধরো তুমি এখানে কি করলা, অ্যাসিড থেকে তুমি দুর্বল চিন্তা করলা, সেটা কি হয়ে যায় বলতো, সেটার মানটা কিন্তু কমে যায়। ওকে, তার মানে কেন কমে যায় একটু চিন্তা করো তো, খেয়াল করে দেখো, আমি যদি এখানে সবল অ্যাসিড সবল ক্ষার চিন্তা করতাম, সবল অ্যাসিডে কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, সবল ক্ষারও কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যার ফলে এখানে H2O কিন্তু সমান পরিমাণ তৈরি হয়, তাই না? বুঝতে পারছো বিষয়টা? এখান থেকে প্রোটন যেই পরিমাণ আসে, হাইড্রোক্সিল আয়নে কিন্তু সেই পরিমাণে আসে, কারণ দুইটাই সবল। এখানে পানির পরিমাণ কিন্তু নরমাল, ঠিক আছে, ওকে। বাট যদি আমাদের এখানে অ্যাসিডটা দুর্বল হয়ে যায়, তাহলে বলতো এই যে আমাদের H+, এটার আসার পরিমাণ কমে যাবে না? কারণ অ্যাসিড তো কম কম ভাঙে। তাহলে H+ আসার পরিমাণ যদি কমে যায়, H2O কি আগের মতো বেশি বেশি তৈরি হবে? বেশি বেশি তো তৈরি হবে না। তাহলে H2O যদি কম কম তৈরি হয়, তাহলে বিক্রিয়ার তাপটাও কমে যাবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, সবল অ্যাসিড সবল ক্ষারে পানির যে পরিমাণ থাকে, দুর্বল অ্যাসিড সবল ক্ষার বা সবল অ্যাসিড দুর্বল ক্ষারে কিন্তু পানির পরিমাণটা কম হয়, তাই না? যেহেতু এখানে বিক্রিয়া পানি তৈরি হচ্ছে, তাই না? বিক্রিয়া তো একটাই, পানি তৈরি হওয়ার বিক্রিয়া। তো এখানে বিক্রিয়া তাপের যে বিষয়টা, সেটা কিন্তু আমি পানি দিয়ে নির্ধারণ করব। যেহেতু সবল অ্যাসিড সবল ক্ষারে ভালো পরিমাণ পানি তৈরি হয়, বেশি পরিমাণ পানি তৈরি হচ্ছে তুলনামূলকভাবে, তাই এটার শক্তিটাও বেশি। দুর্বল অ্যাসিড সবল ক্ষারে কিন্তু শক্তিটা কম, কারণ পানির পরিমাণ কমে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাতি কথায় ব্যাখ্যা। যদি ভালো ব্যাখ্যা পড়তে চাও, দেখো বিষয়টা, যেহেতু আমাদের দুর্বল অ্যাসিডটার
কে এর মান, হ্যাঁ, বিয়োজন ধ্রুবকের মান অনেক কম হয়, তাই এটা কিন্তু অনেক কম কম ভাঙে, তাই না? বিষয়টা এরকম। এটা কিন্তু প্রায় 7 থেকে 10% এরকম একটা কম অ্যামাউন্টটা ভাঙে, বা 10 থেকে 15%, চিন্তা করো, কোনো সমস্যা নেই। ওকে, তো খেয়াল করে দেখো, যদি আমি এই অ্যাসিডটাকে এই সবল ক্ষারের সাথে পার্টিসিপেট করাইতে চাই, তাহলে এটাকে ক্ষারের মতো করে প্রোটন ছাড়তে হবে, বিষয়টা এরকম। তো কি হয়ে যায়, এখানে দেখো যে তাপ শক্তিটা তৈরি হয় এই বিক্রিয়ায়, সেখান থেকে একটা পার্ট কি করে, এই অ্যাসিডের ভাঙনটাকে দ্রুত করার চেষ্টা করে। ধরো এখানে 57.3 হচ্ছে না, ধরো এখান থেকে 10 পরিমাণ এনার্জি দুর্বল অ্যাসিডকে ভাঙার কাজে ইউজ হয়ে যায়, কারণ এটা তো কম কম ভাঙতেছে। এই জন্য আমি বাইরে থেকে এনার্জি পাই কম, বুঝছো? ধরো 57.3 থেকে যদি আমি 10 এনার্জি বাদ দিয়ে নিয়ে যাই, তাহলে কত থাকলো? 47.3। চিন্তা করলাম আর কি, হ্যাঁ, চিন্তা করলাম আর কি, যেহেতু এটা 24 বছর শর্ট সিলেবাসে ছিল না, আমি তোমাকে একদম পাতি কথা বোঝাচ্ছি। তাহলে দেখো আমি কিন্তু এই 10 পরিমাণ এনার্জি পাবো না, কারণ এটা আমি ইউজ করে ফেলছি এই দুর্বল অ্যাসিডটাকে ভাঙার কাছে। হ্যাঁ, তাহলে দুইটা ব্যাখ্যা বললাম, তোমার যেটা ইচ্ছা তুমি মনে রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা তো গেল, আমি তো পথহারা হয়ে গেছি, দাঁড়াও। এই যে, তাহলে আমাদের একটা প্রশ্ন মাত্র বাকি। দেখো এখানে কি বলা হয়েছে, যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটি আমাদের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক কেসি রাশিমালাটি লিখো। হ্যাঁ, আচ্ছা, আগে তাহলে আসো আমরা একটু রাশিমালা লেখার চেষ্টা করি। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে তৈরি করে কি? সালফার ট্রাইঅক্সাইড। অবশ্যই এখানে আমাদের কি করতে হবে? সমতাকরণ করতে হবে, ঠিক আছে? 2 দিয়ে দিলে সমতাকরণ হয়ে যায়। আচ্ছা, তাহলে ধরো আমাদের সাম্যাবস্থায় কি হয়ে যাবে বলো তো? এই 2 থেকে আমাদের ভেঙে যাবে হচ্ছে 2x, x এ তুমি আলফা বলতে পারো, যেহেতু 2 সমান, তাই না? এগুলো তো আমরা জানি নাকি? আর এখানে কিন্তু কি করতে পারি? 1 - x, আর এখানে তৈরি হয় হচ্ছে 2x। এগুলোকে আমরা জানি না, এগুলো তো একাডেমিকে পড়া, তাই তো? আচ্ছা, বলছে কি সাম্য ধ্রুবক কি? কেসি। হ্যাঁ, কেসি। তাহলে প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা বের করতে হবে, তাই না? আয়তন কি জানি? আয়তন কিন্তু আমরা জানি না, তাহলে আমরা আয়তন ধরলাম v, তাই না? আয়তন আমরা কি ধরলাম? v ধরলাম। তাহলে কেসি ইকুয়াল টু কি আসবে? উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদে হচ্ছে আমাদের SO3 হোল স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক হচ্ছে আমাদের SO2 হোল স্কয়ার, এবং হচ্ছে অক্সিজেন, তাই না? মোলার ঘনমাত্রা চিন্তা করলাম, উৎপাদ বাই বিক্রিয়ক। আচ্ছা, এবার আমরা মানগুলা বসাই নাকি? আচ্ছা, এখন দেখো ওর জন্য পরিমাণটা কত? 2x। তাহলে 2x নিচে হচ্ছে আয়তন, মোল সংখ্যা বাই আয়তন, ডিভাইডেড বাই ওর জন্য মোল সংখ্যা 2 - 2x বাই b মাল্টিপ্লাইড বাই 1 - x বাই b। আচ্ছা, অবশ্যই এখানে সালফার ডাইঅক্সাইডের মাথায় কিন্তু স্কোয়ার আছে, এটা কিন্তু ভোলা যাবে না। আচ্ছা, তো তুমি আরেকটা লাইন একটু সমতাকরণ করে দিবা, হ্যাঁ, মানে একটু হিসাব নিকাশ করে দিবা। অনেকে কি করে এই পর্যন্ত এনে রেখে দেয়, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তুমি আরেকটা লাইন একটু হিসাব করো। উপরে কি আসে? 4x স্কোয়ার, তাই না? নিচে আসে 3টা v, উপরে আসে 2টা v, তাহলে 2টা v বাদ চলে গেল, 3টার সাথে থাকলো একটা, সে একটা কিন্তু উপরে চলে আসে, তাই না? আচ্ছা, এখানে আমি দেখাই দিলাম, বুঝছো তো? নিচে একটা v আসে, এই যে এটা বাই v, সেটা উপরের দিকে চলে গেল। আচ্ছা, ঠিক আছে, এটাকে আর স্কোর করার দরকার নাই, তাহলে করে দিতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, দেখি তো করে দিব নাকি, দেখি। এখানে 2 যদি কমন নাও, তাহলে 1 - x হোল স্কয়ার ইন্টু 1 - x, তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, 1 - x হোল কিউব। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত রাখলে হচ্ছে। এটা কিন্তু আমাদের সেই কেসি। ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, এটা ধরো আমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এটা আমি সাইডে রাখলাম। এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে, দেখি কি বলছে এখানে। আচ্ছা, বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকা অবস্থায়, হ্যাঁ, সাম্যাবস্থার সময় অক্সিজেন এবং সালফার ট্রাইঅক্সাইড যদি আমি ঘনমাত্রা দ্বিগুণ করে ফেলি, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? খেয়াল করে দেখো, আমাদের এখানে রিঅ্যাকশন হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এখানে মিললে আমাদের কিউসি বের করতে হবে, বিক্রিয়া অনুপাত বের করতে হবে। যদি কিউসি কেসি থেকে কম হয়, তাহলে কিউসি কি করবে? কেসি সমান হইতে চাইবে, তাই না? কম হলে তো বেশি হইতে চায়, বেশি হইতে চাইলে কি করবে? সাম্যাবস্থা ডান দিকে যাবে, রাইট? আচ্ছা, দেখো এখানে মেনলি আমরা কি করছি, এই বিক্রিয়ায় অক্সিজেন এবং সালফার ট্রাইঅক্সাইড কি করছি? ঘনমাত্রা দ্বিগুণ করছি। আচ্ছা, 2টা ঘনমাত্রা একসাথে দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো তো একটু, আমাদের এখানে কেসিটা কি আসবে? আচ্ছা, কেসি তো আমরা অলরেডি লিখেই ফেলছি, তাই না? কেসি আমরা লিখেই ফেলছি, বলতো এখন কিউসিটা কি আসবে? SO3 এটা গিভেন টাইম স্কয়ার ডিভাইডেড বাই SO2 এটা গিভেন টাইম স্কয়ার এবং অক্সিজেন,
একটা গিভেন টাইম, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো আমি কি করছি এখানে, ঘনমাত্রা কিন্তু দুইটাই ডাবল করে দিছি। ঘনমাত্রা কি করছি, দুইটাই ডাবল করে দিছি, তাই না? তাহলে এই যে টি দিয়ে যে ঘনমাত্রাটা লিখলাম সেটা কি হবে, এই ঘনমাত্রা ডাবল। তার উপরে কি হবে বলতো, মানে তুমি বলতে পারো এই যে মানটা এটা কি হবে 2 ইন্টু এই মানটা তার হোল স্কোয়ার, রাইট? তাহলে 2 মাথায় স্কোয়ার সাথে SO3 এটার মাথায় স্কোয়ার, বুঝতে পারলাম? ওকে, আচ্ছা নিচে দেখো আমি কিন্তু এখানে সালফার ডাইঅক্সাইডে কোনো পরিবর্তন করিনি, মানে সালফার ডাইঅক্সাইড আগে যেরকম ছিল এখন সেরকমই আছে। পরিবর্তন কার করছে দেখো, অক্সিজেনের করছে, সেটা কিন্তু দ্বিগুণ করে দিছি, তাই না? তাহলে অক্সিজেনের জন্য কি আসবে, দ্বিগুণ করলাম, মাথায় যে দেখো স্কোয়ার, তাই না? তারপর দেখো এখানে আমাদের কি আছে, সরি অক্সিজেন কোনটা, আচ্ছা অক্সিজেনের জন্য তো আমি স্কোয়ার ইউজ করবো না, তাই না? হ্যাঁ, অক্সিজেনের জন্য তো স্কোয়ার ইউজ করবো না, অক্সিজেন তো এখানে আছে, তাই না? তাহলে এখানে শুধুমাত্র সুন্দর মতো অক্সিজেনে বসবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা দেখো তো এখানে এই যে পার্টটা, এই যে পার্টটা, এটাই কি কেসি না? এটাই কিন্তু কেসি, এটাই কিন্তু কেসি। দেখো তো এই পার্টটা আর এই পার্টটা কি সেম সেম, তাহলে আমি বলতে পারি কি থাকলো কি 2 স্কোয়ার বাই 2, তার মানে 2 ইন্টু কেসি। তাহলে কিউসি ইকুয়াল টু কি আসলো, 2 ইন্টু কেসি, তাই না? তো সুতরাং আমি বলতে পারি কি কিউসি হচ্ছে কেসি ডাবল, মানে কেসি থেকে বড়। যেহেতু আমাদের বিক্রিয়া অনুপাতটা কেসি থেকে বড় হয়েছে, তাহলে বিক্রিয়া নিজে কি চাইবে, লাসাতে লিওরের নীতি অনুযায়ী কিউসির মানটাকে কমায় কেসির সমান করতে চাইবে। বিষয়টা এরকমই নাকি, কিউসির মানটা যদি বড় আসে তাহলে লাসাতে লিওরের নীতি অনুযায়ী কিউসির মানটা কমে কেসির সমান হইতে হবে। এখন কিউসি কখন কমবে একটু চিন্তা করো তো, কিউসি কমানোর জন্য কিউসির মানটা যদি আমি কমাইতে চাই নিশ্চয়ই হরের মানগুলোকে বাড়াইতে হবে, তাই না? এগুলোকে আমাকে কি করতে হবে, বাড়াইতে হবে, অথবা এই লবের মানটাকে আমাকে কমাইতে হবে, তাহলে তো আমি এই মানটা আলটিমেটলি কম পাবো, তাই না? আমার তো বেশি হয়ে গেছে, কমাইতে হবে, তাহলে এরকম করতে হবে। বলতো এই মানটা কখন বাড়বে, যখন এই যে দেখো বিক্রিয়াগুলো কখন বাড়ে বা উৎপাদগুলো কখন কমে, যখন পশ্চাৎমুখী বিক্রিয়া হয়, রাইট? যখন পশ্চাৎমুখী বিক্রিয়া হয়। তাহলে এখানে যে কন্ডিশন আসলো, এই কন্ডিশন কি করে বলতো, এই কন্ডিশন হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়াটাকে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটাকে বৃদ্ধি করা ইন্ডিকেট করে, তাই না? তার মানে সাম্যাবস্থা কোথায় যাবে, বামে। ঠিক আছে, বুঝতে পারছি সাম্যাবস্থা কোথায় যায়, বামে যায়। আচ্ছা দেখছো এই প্রশ্ন করছে নতুন সাম্যাবস্থা কোন দিকে যাবে ভাই, বামে যাবে। আচ্ছা তারপর এখানে বি নাম্বার প্রশ্নে কি বলছে দেখি, পানিতে দ্রবীভূত অক্সিজেন এর সংজ্ঞা দাও, ডিও এর সংজ্ঞা দাও, তাই না? দ্রবীভূত অক্সিজেন মানে ডিজলভড অক্সিজেন। এটা সংজ্ঞাটা এরকম যে প্রতি লিটার নমুনা পানিতে, এভাবে বলো যে প্রতি লিটার নমুনা পানিকে সম্পৃক্ত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, তাই না? তাহলে এটাকে যদি আমি লিখতে চাই এভাবে লিখবো যে প্রতি লিটার, এটা ধরো আমাদের বি নাম্বার, হ্যাঁ ঠিক আছে, প্রতি লিটার নমুনা পানিকে সম্পৃক্ত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন দরকার হয়, সেটাই হচ্ছে আমাদের সেই ডিও। WHO অনুমোদিত বিওডি এবং সিওডি এর মানটা কিরকম হয় মনে রাখবো যে অবশ্যই এখানে তোমরা মানটা নিয়ে কনফিউজড হয়ে যাও। একটা কথা, একটা সিম্পল জিনিস জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে কি সিওডি এর মানটা বিওডি থেকে বেশি আসে। এটা খুব সুন্দর করে সিম্পলি মনে রাখো, সি পরে আসে সো সিওডি এর মানটা বড় আসে আর কি। দেখা যায় কি বিওডি এর মানটা আসে হচ্ছে 6 মিলিগ্রাম পার লিটার বা 6 ppm, আর সিওডি এর মানটা আসে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার বা 10 ppm। ওকে, তাহলে আমরা মানগুলো কি মনে রাখতে পারবো না? আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম, হ্যাঁ হিন্ট দিয়ে দিলাম কোন প্রশ্নটা কিভাবে করতে হয়, যতটুকু এক্সপ্লেন করার দরকার, কারণ শেষ সময় অ্যাডমিশনের সময়টা তো ছিল, তাই না? এই শেষ সময় তো আমাদের একটু জিনিসগুলোকে একটু বুস্টার আকারে পড়লে বেটার হয়, তাই না? আচ্ছা সো এই ছিল আমাদের প্রশ্নগুলো, হ্যাঁ এই আমাদের 4টা প্রশ্ন রিটেনের। আশা করি তোমরা বুঝতে পারছো। সামনে পরীক্ষাগুলো ভালোভাবে দাও সবাই। আসসালামু আলাইকুম।